তো আজকে যে স্কুলটা করাবো শৈলেন্দ্র সরকার, ঠিক আছে? এটা আমাদের বিবি কুণ্ডুর টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে 887, ঠিক আছে? বিবি কুণ্ডুর পেজ নাম্বার হচ্ছে 887। 887। তো আমরা যেমন করছিলাম প্রথমে বড় অঙ্কগুলোর দিকে চলে যাচ্ছিলাম, তো আজকে যথারীতি বড় অঙ্কতেই চলে আসবো। তো প্রথমে দেখ 3-এর দাগে চলে আয়। কি বলেছিল কোশ্চেনটা? 3-এর দাগে চলে আয়, বলেছিল নিম্নলিখিত তথ্য সমূহ থেকে, ঠিক আছে, উপযুক্ত পদ্ধতিতে একটি এখানে লেখা আছে মঞ্জুতের, আর ছিল হবে মজুতের, ঠিক আছে? তো মজুতের খতিয়ান তৈরি করো, মানে আমি ইংলিশটা বলে দিচ্ছি। মোট কথা তোকে স্টোর লেজার করতে বলেছে, বুঝতে পারলি? তোকে স্টোর লেজার করতে বলেছে। এবার উপযুক্ত পদ্ধতি এর ইংলিশটা যখন লেখা থাকবে লিখবে অ্যাপ্রোপ্রিয়েট মেথড। অ্যাপ্রোপ্রিয়েট মেথডে মানে এখানে পার্টিকুলার কোনো মেথড বলেনি, কোন মেথডে তোকে স্টোর লেজার করতে হবে। তুই যে কোনো মেথডে করতে পারিস, কিন্তু যখনই বলবে না অ্যাপ্রোপ্রিয়েট মেথড, সেক্ষেত্রে দেখবি এখানে যে প্রাইসটা দেখ 10 ছিল, তারপর 12 হলো, তারপর 15 হলো। আমরা এমসিকিউতে করেছিলাম প্রাইস যখন বাড়তে থাকে, ঠিক আছে, তখন কোন মেথড অ্যাপ্লাই করতে হয়? প্রাইস যখন বাড়তে থাকে তখন কোন মেথড, প্রাইস যখন কমতে থাকে তখন কোন মেথড। প্রাইস যখন বাড়তে থাকে দেখবি এমসিকিউতে লেখা ছিল প্রাইস যখন মানে কাঁচামালের দাম যখন বা কাঁচামালের মূল্য বা প্রাইস অফ ম্যাটেরিয়াল যখন আস্তে আস্তে বাড়তে থাকে না, তখন লিফো মেথড বেস্ট, ঠিক আছে? তো এখানে লিফো করবো, অঙ্কটা লিফোতে করবো, ঠিক আছে? তো বেশ, অঙ্ক তোর মধ্যে আর কিছু নেই, এইটাই তোকে মাথায় রাখতে হবে। তোর পরীক্ষায় এরকম কোশ্চেন দিতেই পারে, কিন্তু তোকে বলে দিতে পারে কোন মেথডের নামই বললো, বলে অ্যাপ্রোপ্রিয়েট মেথড বা সুইটেবল মেথড এটা বলতে পারবে, ঠিক আছে? তো তাহলে প্রথমে 2024 এপ্রিল 1, হ্যাঁ লিখবো 2024 সাল এপ্রিল মাসের 1 তারিখ। কি বলেছে দেখ, ওপেনিং ব্যালেন্স বলেছে 2000 ইউনিট 10 টাকা করে। তো এখানে লিখবো 2000 ইউনিট 10 টাকা করে, কত হচ্ছে? 20,000 টাকা। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে? লিখে দিলাম। আচ্ছা, কথা বলিস না, তাড়াতাড়ি করে নামা, তাড়াতাড়ি নামা। দেখ এগুলো লিখিনি, ঘরগুলো সাজিয়ে নি। জিআরএন এসআরএন, এটা ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। এপ্রিল মাসের 1 তারিখ হয়ে গেল। তারপর 2 তারিখ বলেছে 5,000 ইউনিট পারচেস করেছে। 2 তারিখ বলেছে 5,000 ইউনিট পারচেস করেছে। রিসিপ্টে লিখবো 12 টাকা করে, তাই তো? 5,000 ইন্টু 12 করলে 60,000 টাকা হয়। তাহলে 2,000 ইউনিট গোডাউনে 10 টাকার মাল ছিল। তারপর আর একটা লটের মাল কেনা হলো 12 টাকার, 5,000 ইউনিট। তাহলে কত হবে? 2,000 ইন্টু 10 20,000, 5,000 ইন্টু 12 60,000। 2 তারিখ হয়ে গেল। এবার চলে আয় 5 তারিখ ইস্যু বলেছে 3,000 ইউনিট। 5 তারিখ ইস্যু বলেছে কত? 3,000 ইউনিট। যেহেতু লিফো করেছি, লিফোতে কি হয়? লাস্ট ইন ফার্স্ট আউট। তা লাস্টে কোন ইউনিট ছিল? 12 টাকা। তো 12 টাকা নিবি, 3,000টা 12 টাকা করে কত হয়? 3,000 ইন্টু 12 36,000। তো গোডাউনে 10 টাকার মাল ছিল 2,000 টা, আর 12 টাকার মাল 5,000 টা ছিল, 3,000 টা বের করে দিয়েছি, রইল কত? 2,000 টা। 2,000 ইন্টু 10 20,000, আর 2,000 ইন্টু 12 24,000। আচ্ছা, তারপর কি হলো? 10 তারিখ, 10 তারিখ বলেছে তোর পারচেস 4,000 ইউনিট 15 টাকা করে। 10 তারিখ বলছে পারচেস 4,000 ইউনিট কত করে? 15 টাকা করে, তাই তো? 4,000 ইউনিট 15 টাকা করে, 4 কত হচ্ছে? 60,000। তাহলে গোডাউনে প্রথমে 10 টাকার মাল ছিল, তারপর 12 টাকার মাল আসলো, তারপর 15 টাকার মাল। 10 টাকার মাল 2,000 খানা ছিল, 12 টাকার মাল 2,000 খানা ছিল, আর 15 টাকার মাল 4,000 খানা। 2,000 ইন্টু 10 20,000, 2,000 ইন্টু 12 24,000, আর 4,000 ইন্টু 15 60,000। ঠিক আছে তো? 20 তারিখ ইস্যু বলেছে 5,000 ইউনিট। 20 তারিখ ইস্যু বলেছে 5,000 ইউনিট। আচ্ছা, আচ্ছা ১ মিনিট, হ্যাঁ, এই যে এটা আমি যেটা বললাম একটু জাস্ট ছোট্ট আমাদের স্লাইড মিস্টেক হয়ে গেছে। এটা অবশ্যই তোরা যখন পরীক্ষায় অঙ্ক করবি অবশ্যই দেখে নিবি। এখানে আমাদের যেমন ১ থেকে 10 অব্দি হলো, 10 এর পর আমি 20 করতে চলে গেছিলাম। কিন্তু নিচে বলে দিয়েছিল অ্যাকচুয়ালি ওরা যখন লুকিয়ে থাকে এই সমস্ত আইটেম লুকিয়ে থাকে, দেখবি নিচে বলে দেয়। তাই বারবার ক্লাসে বারবার বলেছি।
এই দেখ এখানে শর্টেজ বলেছে, তো তোরা এখন পরীক্ষায় দিবি শর্টেজ ছাড়া রিটার্নও থাকতে পারে। ওর অ্যাডজাস্টমেন্ট তিনটেই থাকতে পারে, শর্টেজ, রিটার্ন, সারপ্লাস। সারপ্লাস আসার চান্স নেই, আসার চান্স রিটার্ন আর শর্টেজ। রিটার্ন আর শর্টেজ, শর্টেজ হলে ইস্যুতে বসবে, রিটার্ন হলে ইস্যুতেও বসতে পারে বা রিসিভটাও বসতে পারে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড অন কোশ্চেন। ডিপেন্ড অন কোশ্চেন, কোশ্চেনে কি লেখা আছে, ঠিক আছে তো? তো এটা মাথায় না এমন কোনো আমাকে বললে আমি বলতে পারবো না রিটার্ন মানেই ইস্যু। রিটার্ন ইস্যুতেও হতে পারে, আবার রিসিভটাও হতে পারে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আমরা অনেক অঙ্ক করিয়েছি এরকম, ঠিক আছে তো? তো দেখ তাহলে শর্টেজ হবে 100 ইউনিট। শর্টেজ হবে 100 ইউনিট, 15 তারিখ 100 ইউনিট শর্টেজ, কত হবে? 15 টাকা করে। 100টা 15 টাকা করে হলে 1500। 10 টাকার মাল ছিল, 12 টাকার মাল ছিল, এবার 15 টাকা। 10 টাকার মাল 2000 টাই লিখবো, 12 টাকার মাল 2000 টাই লিখবো, 15 টাকার মাল 4000 টা ছিল, 100টা বেরিয়ে গেলে রইল কত? 3900। 20,000, 24,000, 60,000 থেকে যদি 1500 বাদ দিই কত হচ্ছে? 58,500। শর্টেজ 500। ঠিক আছে তো? তারপর 20 তারিখ বলেছে 5,000 ইউনিট পারচেজ। 20 তারিখ বলেছে, সরি 20 তারিখ বলেছে, ইস্যু বলেছে, ইস্যু 5,000 ইউনিট ইস্যু বলেছে। তা লিফো মেথড, তাহলে লাস্ট ইউনিট কত ছিল? 3,900 টা নিবি। আর কত লাগবে? 1100। 3,900 টা নেবো 15 করে, আর 1100 টা নেবো 12 করে। ঠিক আছে? 3,900 ইন্টু 15 করে 58,500 অলরেডি করা ছিল, ওটা দেখে দেখে বসিয়ে দে। আর 1100 ইন্টু 12 করে দেখ কত বেরোচ্ছে। কত হচ্ছে? 13,200। আচ্ছা, গোডাউনে 10 টাকার মাল 2000 টা ছিল, 2000 টাই থাকবে। 12 টাকার মাল 2000 টা ছিল, 1100 টা বের করে দিই, রইল 900 টা। 900 ইন্টু 12 করলে 10,800, 2000 ইন্টু 10 করলে 20। আর এনটি ছিল একটাও? 20 পর 30 তারিখ ইস্যু বলেছে 1500 ইউনিট। 1500 ইউনিট ইস্যু। তাহলে লিফো মানে 900 ইউনিট নেব 12 টাকা করে, আর 600 ইউনিট নেব 10 টাকা করে। তো 900 ইন্টু 12 করলে 10,800, 600 ইন্টু 10 করলে 6,000। 10 টাকার মাল গোডাউনে 2000 টা ছিল, 600 টা বের করেছি, রইল 1400 টা। 1400 টা 10 টাকা করে 14,000। ঠিক আছে? অঙ্ক শেষ। এটা হলো ক্লোজিং স্টক। তো এই হচ্ছে অঙ্ক পরীক্ষায় এসেছিল। শৈলেন্দ্র সরকার স্কুলে এই অঙ্কটা দিয়েছিল। ঠিক আছে? এবার দেখ এর সাথে অরে কি থিওরি দিয়েছিল, দেখ এর সঙ্গে এই যে যেটা বলছি লিফোর তো অঙ্ক দেবে বছর পরীক্ষায় শিওর। যে আবার সাজেশনে কি থিওরি দিয়ে দেখেছি লিফোর সঙ্গে এই ওয়েটেড অ্যাভারেজের না যে থিওরি রেখেছে। লিফোর সঙ্গে ওয়েটেড এর থিওরি অরে রেখেছি, ঠিক আছে? ওয়েটেড রেখেছি, আর হচ্ছে ফিফো লিফোর পার্থক্য রেখেছি, ঠিক আছে? দুটো কোশ্চেন রেখেছি। যারা অঙ্ক পারবে না তাদের জন্য থিওরি। এখানে বলেছিল কি ওয়েটেড অ্যাভারেজ মেথডের প্রয়োজন, মানে কোথায় ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি স্কুলের টেস্টের কোশ্চেনের সঙ্গে অনেক সময় মিল হয় না। অনেক টেস্টের কোশ্চেনে স্যারেরা, বিভিন্ন স্কুলের স্যারেরা জাস্ট একটু সাজেস্টিভ কোশ্চেন অনেক সময় করে না। মানে পরীক্ষায় যেগুলো আসার কথা সেরকম কোশ্চেন অনেক সময় করে না। এক্সট্রা জাস্ট করায়। কিন্তু আবার অনেক স্কুল টার্গেট করে যে না ফাইনালে যেরকম কোশ্চেন আসতে পারে সেরকম কোশ্চেনই করবে। বাট অনেক স্কুল করে না। এটা আমরা বহু বছর ধরে দেখছি। আমরা যখন পড়াশোনা করতাম তখনও দেখেছি, বা বহু বছর ধরে পড়াতে গিয়েও দেখেছি। ঠিক আছে তো? তো যাই হোক, এখানে বি নম্বর কোশ্চেন যেটা বারবার বলছি, এই চ্যাপ্টার থেকে তো থিওরি লিখতেই হবে, যে লেবার 1 কস্ট অফ লেবার 1 থেকে থিওরি কম্পালসারি লিখতে হয়। এখানে কি থিওরি দিয়েছে? সময় ভিত্তিক মজুরি পদ্ধতি, দুটি সুবিধা ও দুটি অসুবিধা। এই কোশ্চেনটা আমি আমার সাজেশনে রাখিনি। আমি বলে দিই সাজেশনে রাখিনি, আমার সাজেশনে। এটা রাখিনি কারণ এই কোশ্চেনটা এবছর দেবে না। 500% গ্যারান্টি এবছর দিতেই পারে না এই কোশ্চেন। ঠিক আছে তো? আমার কোশ্চেনে রেখেছি এই কোশ্চেনটা। দেখ এই যে অথবা অরে দিয়েছি এটা উত্তম, কি লেখা আছে? উত্তম সময় রক্ষণ পদ্ধতি 4টি বৈশিষ্ট্য। আমার মানে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই কোশ্চেনটা রেখেছি আমি 100% আসার চান্স, এই কোশ্চেনটা রেখেছি। 100% চান্স দিয়েছি কোশ্চেনটা। এটা আমার কাছে টপ ক্লাস ইম্পোর্টেন্ট লেগেছে এই কোশ্চেনটা। ঠিক আছে তো? এই কোশ্চেনটা তো আমি বলে দিলাম যেগুলো টপ ক্লাস ইম্পোর্টেন্ট, মানে এটুকু বুঝতে পারি যে আমার পরীক্ষায় এরকম কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে বেশি। ঠিক আছে তো? আচ্ছা। বুঝতে পারছিস তো কি বললাম? আমি যে মডেল পেপারগুলো তৈরি করব থাকতে পারে এরকম কোশ্চেন। এটাকে বললাম মানে যেগুলো আমি বলছি 100% এগুলো মাথায় রাখতে হবে তোকে। আচ্ছা 4 এর দাগের অঙ্ক কি বলেছে? From the following information calculate the total monthly remuneration of worker. টোটাল মান্থলি রেমুনারেশন কি, কি দিয়েছে দেখ। সেটা অঙ্ক দিয়েছে, আর তোরা পরীক্ষার হলে এটা দেখতে পারবি বছর।
ঠিক আছে? এরকম অঙ্ক দেখ, এটা আমি কালকে যেটা স্কটিশের একটা পেপার করালাম মনে পড়ে? একটা ওয়েজেস করালাম না? ওর মধ্যে বোনাস করাচ্ছিলাম। এফিসিয়েন্সি দেখ সেই অঙ্ক দিয়েছে। দেখ সেই অঙ্ক দিয়েছে। কালকে ২ জন ওয়ার্কার দিয়ে করেছিলাম আর আজকে ১ জন ওয়ার্কার। আমি কি বলেছিলাম? ২ জন ওয়ার্কার হইতে পারে, ১ জন ওয়ার্কার হইতে পারে, ৩ জন ওয়ার্কারও দিতে পারে। এখানে ১ জন ওয়ার্কার দিয়েছে। একদম সোজা অঙ্ক। রিয়েলি বলছি এটা কালকে করার পরে ইজিলি করা উচিত এবং তোরা পরীক্ষার পেপারে এরকম দেখতেই পারিস। ঠিক আছে তো? তো কি বলছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ ৬০০ দেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলছে ৬০০ ঠিক আছে? কালকে যেইভাবে করেছিলাম একদম সেম ভাবে করো, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে তো? আচ্ছা নরমাল আওয়ারলি রেট পার আওয়ার বলেছে দেখ নরমাল আওয়ারলি রেট পার আওয়ার বলেছে ৳৫০ আর নরমাল প্রোডাকশন ইন অ্যান আওয়ার ৫ ইউনিট। তাহলে তুই দেখ ওরা তোকে রেট পার পিস বের করে দেয়নি, তাই তো? আমরা কালকে যখন অঙ্ক করছিলাম পিস রেট বলে দিয়েছিল, পিস রেট বলেনি। তাহলে পিস রেট না বলে তো জানিস কি করে বের করতে হয়। রেট পার পিস কি করে বের করতে হয় বল? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার মানে ৫০/৫ মানে ৳১০ বেরিয়ে গেল পিস রেট। চ না একটা করে কর, খাতায় লেখ। খাতায় লেখ, অঙ্কের নাম্বারটা দেখ, লেখ। সুন্দর অঙ্ক দিয়েছিল। ৪ নম্বর অঙ্ক, ভালো অঙ্ক। প্রথমে লেখ পিস রেট, পিস রেট বের করার ফর্মুলা লেখ। কি লিখবো বল? রেট পার আওয়ার। এটা এমসিকিউ দেখতে পারিস এই কোশ্চেনটা আজকে। তুই যে পরীক্ষা দিবি ওখানে এমসিকিউ দেখতে পারিস, ঠিক আছে তো? এমসিকিউ দেখতে পারিস রেট পার আওয়ার মানে পিস রেট বের করার ফর্মুলা এমসিকিউ তে থাকতে পারে। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তাহলে বল রেট পার আওয়ার কত বললাম আমরা? ৫০ রেট পার আওয়ার ৫০ আর ইউনিট পার আওয়ার ৫। ৫০ কে ৫ দিয়ে ভাগ করলে একদম এরকম অঙ্ক আমার যতদূর মনে পড়ছে মানে ব্রেনকে যদি আমি আস্ক করি ব্রেন বলে দেবে এই অঙ্কটা ২০২২ এ এসেছিল। এই অঙ্কটা ২০২২ সালে এসেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ঠিক আছে? ব্রেনকে জিজ্ঞাসা করলে ব্রেন বলছে আর ডেটা চেঞ্জ করতে পারে হয়তো একদম পুরো সেম টাইপের অঙ্ক এসেছিল। এটা আমার কাছে মনে নেই। ঠিক আছে তো? আচ্ছা। এবার বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ৬০০ ইউনিট বলেছে। ঠিক আছে তো? আর নিচে দেখ বলেছে কি বলছে দেখ? দেখ এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ ৬০০ ইউনিট। আর এখানে নিচে বলেছে কি? এইটি হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ওয়ার্কার প্রোডিউস ৫৪০ মানে অ্যাকচুয়াল। লেখ সবার প্রথম লেখ যেটা কালকে শিখিয়েছিলাম। কি লিখবো? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। এখন বলি স্যার আপনি তো কালকে একটা সুন্দর ছক করে করলেন। আজকে ছক করলাম না কেন? ২ জন ওয়ার্কার নেই তো ১ জন ওয়ার্কার। ঠিক আছে? করতেই পারিস কোনো সমস্যা নেই, করতেই পারিস কোনো সমস্যা নেই। ঠিক আছে? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। ফর্মুলা কি শিখিয়েছি তোদের? অ্যাকচুয়াল প্রোডাকশন বা অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100 খুব ভালো অঙ্ক। আমার ভালো লেগেছে এই অঙ্কটা। দিতেই পারে পরীক্ষায়। দিলে অস্বীকার করার জায়গা নেই। দিতেই পারে পরীক্ষায় এরকম অঙ্ক। অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100 ঠিক আছে তো? তো অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে? অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে কোশ্চেন পড়। কোশ্চেন পড় স্যার ৫৪০ বলেছে। আর স্ট্যান্ডার্ড কত বলেছে? প্রথমেই বলেছিল ৬০০। তাহলে ৫৪০/৬০০ ইনটু ১০০ মানে ৬ নং ৪ 90% তাই তো? কত হলো? 90%। কি বলেছিল কোশ্চেনে? বলছে যদি তুমি 80% এর বেশি এফিসিয়েন্সি দেখাও, এই কোশ্চেনে তুই জিজ্ঞাসা করেছিলি মনে পড়? স্যার বোনাস এরকম কেন হল? মনে পড়ে একদিন জিজ্ঞাসা করেছিলি? কালকে আমি ভিডিও করতে গিয়ে তোর নামটাই উদাহরণ দিয়েছি। ঠিক আছে তো? যে তুই বুঝতে পারিসনি অঙ্কটা। ঠিক আছে তো? তো বলছে যে যদি এফিসিয়েন্সি তুমি 80% এর বেশি এফিসিয়েন্সি দেখাও তাহলে বোনাস দেবো। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা এফিসিয়েন্সি? 10% তাহলে বোনাস দেবো। আর বলছে ১% এ কত গুণ দেবে? ৳৫ বলেছিল না? ও তাহলে ৳৫০ বোনাস হয়ে গেল। তাই তো? তাহলে লিখবি কি? পার্সেন্টেজ অফ বোনাস। এরকম লিখবি পার্সেন্টেজ অফ বোনাস। কত লিখবো? লিখে দেখা যাচ্ছে 90 মাইনাস 80 তাহলে ইকুয়াল টু কত? 10% নিশ্চয়ই বুঝতে পারলি পার্সেন্ট অফ বোনাস কত হলো? 10% ঠিক আছে? এবার লিখবো কি? অ্যামাউন্ট অফ বোনাস বল অ্যামাউন্ট অফ বোনাস কত হবে? অ্যামাউন্ট অফ বোনাস হবে ৫ ইনটু ১০ এখানে আবার ১০% ভুল করে লিখে দিবি না। ভুল করে ১০% লিখবি না। তাহলে গন্ডগোল হয়ে যাবে। বলছে ১% এ ৳৫ দেবে। তাহলে ১০% কত হবে? ৫ ইনটু ১০ ৳৫০ এই অঙ্কটার মধ্যে কঠিন কিছু থাকে এইটাই। এই ৳৫০ বের করলে অঙ্ক আর কারোর আটকাবে না। কোনদিন আটকাবে না ৳৫০ বের করে নেওয়ার পর। অঙ্কে আর কিছু নেই। এবার একটা ছোট্ট একটা দাগ কাটো। এটা ওয়ার্কিংস হলো। দাগ কাট। কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো বেসিক ওয়েজেস। লেখ বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেস বের করার ফর্মুলা কি? কি ছিল বল? অ্যাকচুয়াল আউটপুট মনে পড়ে ফর্মুলা? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। আমার এই অঙ্ক চেয়ে কালকের অঙ্কটা বেশি ভালো লেগেছে। কালকের অঙ্কটা আরো ভালো লেগেছে বেশি। একই অঙ্ক কিন্তু ওটা বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়াল আউটপুট কত? ৫৪০ আর পিস রেট কত করে? ৳১০ করে। তাই তো? অ্যাকচুয়াল আউটপুট ৫৪০ পিস রেট ৳১০ করে। কত হলো? ৳৫,৪০০ হয়ে গেল এটা আমাদের। তারপর কি লিখবো বল? বোনাস। বোনাস কত বের করলাম? স্যার বোনাস তো ৳৫০ বের করলেন। লেখ বোনাস ৳৫০ বোনাস ৳৫০ হয়ে গেল সুন্দরভাবে। তারপর কি বলছিল বল? ডিএ। ডিএ বলেছে ৳১০০ এইচআর এ বলেছে ৳৩০০ অঙ্ক শেষ। ডিএ বলেছে ৳১০০ এইচআর এ বলেছে ৳৩০০ অঙ্ক শেষ। অঙ্ক শেষ। ৫,৪০০ আর ১০০ ৫,৫০০ আর ৩০০
5,850 টাকা। অঙ্ক শেষ হয়ে গেল। 5,850 টাকা। এটাকে কি লিখবো? মান্থলি রিমুনারেশন। যে খাতা দেখবে তোদের খাতায় কিন্তু অনেক সময় নাম্বার কাটে। এই যে ওপরটায় এখানে তো জানিস এখানে দিলাম। এখানে জানিস এটা কি হয়? পার্টিকুলার রুপিস লিখতে হয়, উপরে লিখতে হবে কি বের করছিস। ঠিক আছে? হ্যাঁ, পার মান্থই তো বললাম মান্থলি রিমুনারেশন। কি বের করছিস তোকে লিখতে হবে। কেমন ভাবে লিখতে হবে? সুন্দর করে। কোনো সমস্যা নেই স্যার লিখতে জানি না কি লিখবো? আরে ভাই কি বের করতে বলেছে? মান্থলি রিমুনারেশন কি লিখবি? কম্পিউটেশন অফ মান্থলি রিমুনারেশন অফ ওয়ার্কার। বা তুই লিখলি স্টেটমেন্ট শোয়িং মান্থলি রিমুনারেশন অফ ওয়ার্কার্স। এই যে তুই লিখলি এটাই যথেষ্ট। বেশি দেখে না। তুই লিখলি এটাই যথেষ্ট। ঠিক আছে তো? একেকজন একেক রকম লেখে। বাট ঠিক আছে। কি করবি কখনো যদি ভুলে যাস কি লিখতে হবে, ওই কোয়েশ্চেন এরা বলে সেটাই তুলে দিবি। ঠিক আছে তো? তুই লিখেছিস সেটাই দেখবি। যদি না লিখিস ওখানে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। লেখে নি স্টুডেন্ট। চল এখানে হাফ নাম্বার কাটতে পারো তুমি। হাফ কাটতে পারো। ঠিক আছে? আর হাতের লেখা খারাপ হওয়াটা কোনো ব্যাপার নয়। হাতের লেখা খারাপ হতেই পারে। হাতের লেখা খারাপ হলেও অনেকে ভালো নাম্বার পায়। কিন্তু লেখাটা একটু ছেড়ে, ছেড়ে লিখবি যেন সংখ্যাগুলো যেন বোঝা যায়। অ্যামাউন্ট গুলো বিশেষ করে অ্যামাউন্ট যেন বোঝা যায় এটা দেখবি। ঠিক আছে তো? এখন একেকজন লেখে ৫ এমনভাবে লেখে বোঝা যায় না। ০ এমন লিখে বোঝা যায় না। তো নাম্বার সেক্ষেত্রে দেয় না। হয়ে গেল এই অঙ্কটা। তাহলে এই পেজে আমি কি দেখতে পারলাম যে আমার পিস রেটের অঙ্ক দেয়নি। পিস রেট দেয়নি। সে টেলর হোক বা মেরিও হোক দেয়নি। নরমাল অন্য টাইপের পিস রেট দিয়ে বোনাস টাইপের। ঠিক আছে? এরকম অঙ্ক কিন্তু ১ বছর এসছে পরীক্ষায়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ১ বছর ২০২২ সালে এসছে তাহলে তোর অঙ্ক এরকম অঙ্ক দেখে যাওয়া উচিত। দেখে যাওয়া উচিত। ঠিক আছে? বলছে এবার কি বলছে? অরে কি থিওরি দিচ্ছে? কোন, কোন শর্তে হেলথ প্রিমিয়াম প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মজুরির পরিমাণ সমান হবে। ঠিক আছে? আমি বারবার বলছি তুই যদি অঙ্ক ভালো করে পারিস লেবারের তাহলে তুই থিওরি পড়বিই না, ধরবিই না। আর লেবারের পরীক্ষায় ২ টো অঙ্ক দেবে। ৬ নাম্বারে একটা অঙ্ক করতে হবে, একটা ৮ নম্বরের অঙ্ক করতে হবে। ৬ নাম্বারে একটা অঙ্কের সঙ্গে থিওরি অর আছে। আবার এই ৮ নাম্বারের অঙ্কের সঙ্গে ৮ নম্বরের অঙ্ক অর আছে। ৮ এর অঙ্কের সঙ্গে ৮ এর অঙ্ক অর আছে। ঠিক আছে? এবার দেখ ওই ৮ এর অঙ্কটা করছি। দেখি কেমন দিয়েছে অঙ্কটা। বলছে কি? সোজাই দিয়েছিল। এই স্কুলে ৮ এর অঙ্ক সোজাই দিয়েছে দেখ। কেমন দিয়েছে একটু কোশ্চেনটা পড়ে নি ভালো করে, বুঝিস তো? বলছে ওয়ার্কার টেকস 80 আওয়ার্স টু ডু আ জব। ঠিক আছে? টু ডু আ জব ফর হুইচ দ্য টাইম অ্যালাউড ১০০ ঘন্টা। তার মানে টাইম টেকেন বলেছে তোমার ৮০ ঘন্টা, টাইম অ্যালাউড বলেছে ১০০ ঘন্টা। হয়ে গেল টাইম সেভ ২০ ঘন্টা। তারপর কি বলছে হিজ ডেইলি আ আ দেখ কি বলেছে ৮ এটাও একটা ইয়ারে এসেছিল পরীক্ষায়। কোন ইয়ার আমার মনে পড়ছে না বাট ইয়ারে এসেছিল। ৮ ঘন্টায় ৪৮ টাকা। ৮ ঘন্টায় যদি ৪৮ টাকা হয় তাহলে ১ ঘন্টায় কত? ৬ টাকা। রেট পার আওয়ার ৬ টাকা। ও স্যার টাইম অ্যালট পেয়ে গেছি, টাইম টেকেন পেয়ে গেছি, রেট পার আওয়ার পেয়ে গেছি, স্যার হেলথ এর 1 হয়ে গেছে। স্যার হেলথ এর 1 শুধু হয়নি, টাইম রেট প্ল্যানও হয়ে গেছে। শুধু পিসটা হয়নি। পিসটা হয়নি। পিস বের করার ফর্মুলা শিখিয়ে দিয়েছি তোদের। এখানে ব্যাকেটে কি বলেছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইস 1 ইন 20 মিনিটস। আচ্ছা, ওরা একটা কথা বলে দিয়েছে। ওরা কি বলেছে? এটা দরকার ছিল? দরকার ছিল না হয়তো। এটা ওরা দিয়েছে। বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইস 1 মানে ইন 20 মিনিটস। ২০ মিনিটে একটা করে। ২০ মিনিটে যদি একটা করে এটা বেকার দিয়েছে। আমি তোকে বলি বেকার দিয়েছে। বল কেন বেকার দিয়েছে? আমার দরকার নেই। এখানে আমার দরকার নেই। বুঝতে পারলি তো? চল না অঙ্কটা করি না। অঙ্কটা করতে, করতে বুঝবো। আমরা পিস রেট বের করার ফর্মুলা কি শিখেছি বল? পিস রেট বের করার ফর্মুলা কি শিখেছি বল? আ পিস রেট বের করার আমি কালকে বললাম বারবার কালকে রোজই বলছি। পিস রেট ওয়েজেস বের করার ফর্মুলা কি? টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। তো টাইম অ্যালাউড তো বলে দিয়েছে ১০০ আর রেট পার আওয়ার কত? ৬ ১০০ ইন্টু ৬ ৬০০। আরেকটা ফর্মুলা কি ছিল? কতগুলো পিস তৈরি করছিস? কতগুলো পিস তৈরি করছিস? এবার আমি যদি এখানে তোকে হিন্টস দিই, তুই বলতে পারিস কতগুলো? স্যার কতগুলো পিস তো কোশ্চেনে বলেনি। কিন্তু ওরা বলেছে ২০ মিনিটে তুই ২০ মিনিটে কটা করছিস? একটা। তাহলে ২০ মিনিটে একটা করলে তাহলে ১ ঘন্টায় কটা? ১/২০ ইন্টু ৬০ মানে ৩ টে। ১ ঘন্টায় ৩ টে। ১ ঘন্টায় ৩ টে করছিস তাহলে ১০০ ঘন্টায় কটা? ৩০০ টা। ৩০০ টা। তাই তো? ৩০০ টা পিস তৈরি করছিস। ইন্টু কি হবে? পিস রেট। ইন্টু কি হয়? পিস রেট। পিস রেট কত? পিস রেট স্যার পিস রেট বের করার ফর্মুলা তো রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত বল? ৬। আমি সব করে দেখাবো। আমি তোকে একটু ওভারঅল আগে বলে দিই তারপর তোরও করতে তাড়াতাড়ি করতে সুবিধা হবে। রেট পার আওয়ার ৬ আর ইউনিট পার আওয়ার কত? ইউনিট পার আওয়ার কত বললি? ৩। তাহলে ৬ কে ৩ দিয়ে কাটলে কত হলো? ২। তাহলে ৩০০ দুগুণে কত হলো? ৬০০ হলো। আর ওখানে আমি কত বললাম? স্যার ৬০০ বলেছিলাম। বলেছিলাম কালকে গ্যারান্টিড, গ্যারান্টিড বুঝিয়েছিলাম মনে পড়ছে? টাইম ওয়েজেস আর বুঝতে পারছিস তো? আমি তোকে এই যে আমি এখানে রাফ করে দেখালাম এটাই আমি খাতায় আবার দেখাবো। ঠিক আছে? ২ রকম ভাবে। ২ রকম ভাবে করা যায়। তো এক একটা করে কর, এক একটা করে কর। ভালো অঙ্ক দিয়েছে এরকম করে। ৫ এর দাগের অঙ্কটা। ঠিক আছে তো? সময় লেখ প্রত্যেকে লেখ। প্রত্যেকে লেখ।
টাইম অ্যালাউড লেখ আমার সঙ্গে করতে গেলে টাইম অ্যালাউড কত বলেছে বল অঙ্কে? ১০০ ঘন্টা বলে দিয়েছে কিনা ১০০ ঘন্টা বলে দিয়েছে। আর ওরা কি বলেছে বল? ওরা বলেছে নিচে লেখ আমার সঙ্গে নিচে লেখ স্ট্যান্ডার্ড টাইম টু প্রোডিউস ফর 1 ইউনিট। স্ট্যান্ডার্ড টাইম টু প্রোডিউস ফর 1 ইউনিট কত বলেছে? একটা ইউনিট প্রোডিউস করতে কতটা সময় নিয়েছে বল? 20 মিনিটস। 20 মিনিটস। তার মানে কি বুঝতে পারলি? এইটুক পড়ে কি বুঝতে পারলি? এইটুক পড়লে এটাই বুঝতে পারলি 20 মিনিটে একটা ইউনিট তৈরি করছে। 20 মিনিটে যদি একটা তৈরি করে তাহলে 60 মিনিটে কটা করবে? 3টে। বল ৩ টে। তাহলে এখানে কি লিখবো বল? লিখতে পারি লিখতে পারি ইউনিট পার আওয়ার। কি বলতে পারি? ইউনিট পার আওয়ার। কিন্তু তোরা বুঝতে পারছিস তো প্রত্যেকে নিশ্চয়ই ইউনিট পার আওয়ার। ইউনিট পার আওয়ার কত বলছিস? স্যার 60 কে 20 দিয়ে ভাগ করুন। তাহলে 3 ইউনিটস। কারো ডাউট আছে? ডাউট থাকলে বল। লিখে করছি। তাহলে কটা ইউনিট করতে পারিস? 3। ১ ঘন্টায় ৩ টে। তাহলে এবার আমি যদি বলি তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত? অ্যাকচুয়াল আউটপুট কত বের করব কি করে? তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত? কি বলতে পারি? স্যার ১ ঘন্টায় যদি ৩ টে হয় তাহলে ১০০ ঘন্টায় কত হবে? ১০০ ইন্টু ৩ ৩০০। ১০০ ইন্টু ৩ ৩০০ ইউনিটস। ১০০ ইন্টু ৩ ৩০০ ইউনিটস। ঠিক আছে? বোঝা গেল এটা? বোঝা গেল তো? 80 ঘন্টা কাজ করেছে তো। না, ৮০ ঘন্টা তো টাইম টেকেন। টাইম অ্যালাউ। কারণ তো এখানে কি লিখলাম ভালো করে এটাই তো পড়তে হবে তোকে। স্ট্যান্ডার্ড টাইম এখানে বলছে স্ট্যান্ডার্ড টাইম টু প্রোডিউস ফর 1 ইউনিট। একটা ইউনিট প্রোডিউস করতে কতটা সময় নেয়? ২০ মিনিট। একটা করতে যদি ২০ মিনিট সময় নেয় তাহলে ২০ মিনিটে যদি একটা করিস তাহলে ৬০ মিনিটে কটা করবে? ৩ টে। তার মানে ১ ঘন্টায় তুই ৩ টেই করতে পারিস। আর কতগুলো তোকে টাইমটা কতটা অ্যালাউ করেছে? ১০০ ঘন্টা। তাহলে মনে করা হচ্ছে একটা অ্যাকচুয়াল আউটপুট কত হতে পারে? ৩০০ ইউনিট। ঠিক আছে তো? এবার দেখ। এবার কি করব? এবার মোটামুটি ওয়ার্কিংসটা হলো। আরেকটা করে নে পিস রেট বের করে নে। পিস রেট কি ছিল বল? পিস রেট বের করার ফর্মুলা কি? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার লেখ। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তাহলে বল রেট পার আওয়ার কত বলেছিল অঙ্কে? বলেছিল ৮ ঘন্টায় ৪৮ টাকা। তাহলে ১ ঘন্টায় কত? ৬ টাকা রুপিস 6 ডিভাইড বাই ইউনিট পার আওয়ার কত হবে? 3 ইউনিট তাহলে কত হলো? রুপিস 2। পিস রেট কত হলো? রুপিস 2। ব্যাস এটা আমার ওয়ার্কিংস এর পার্ট গেল। আচ্ছা আরো একটু ওয়ার্কিংস করে নে। কি লিখবি? টাইম সেভ। টাইম সেভ ইকুয়াল টু টিএ মাইনাস টিটি। টিএ মাইনাস টিটি। টিএ কত বলেছিল বল অঙ্কে? টিএ ১০০। টিটি কত বলেছিল বল অঙ্কে? টিটি ৮০। তাহলে কত হলো? ২০ ঘন্টা। ঠিক আছে? ২০ ঘন্টা। হয়ে গেল এত অব্দি? এত অব্দি সাজানো হয়ে গেল? এটা ওয়ার্কিংস এর পার্ট গেল। এবার অঙ্কে কর। প্রথমে কর ওয়েজেস। কি করবি? ওয়েজেস আন্ডার টাইম রেট, তাই তো? ওয়েজেস আন্ডার টাইম রেট। এটা নিজেই করতে পারবি। আমার নিশ্চয়ই সাহায্য লাগবে না। কি বলবি? স্যার টিটি ইন্টু রেট পার আওয়ার। টিটি কত ছিল অঙ্কে? ৮০ আর রেট পার আওয়ার কত বলেছিল অঙ্কে? ৬। ৮০ ইন্টু ৬, ৬ টা ৪৮, ৪৮০ টাকা। হয়ে গেল। টাইম রেট হয়ে গেল। ঠিক আছে? এবার কি করবি? ওয়েজেস আন্ডার পিস রেট। ওয়েজেস আন্ডার পিস রেট। পিস রেট বের করার ফর্মুলা কি শিখিয়েছি? কি শিখিয়েছি তোকে? দেখ একটা ফর্মুলা তোকে কি শিখিয়েছি বল? কালকে এটা বল সবসময় ইজি ফর্মুলাটা বল। টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার ওটা বেশি ইজি। বলেছিলাম টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। অ্যাকচুয়ালি বুদ্ধিমানের কাজ এই ফর্মুলাটা এখানে ইউজ করা। বুদ্ধিমানের কাজ সময় বাঁচানোর জন্য। কেন জানিস তো? না হলে তুই বল আমি তোকে কালকে বা প্রতিদিন ধরে একটা কথা বারবার বললাম যে অঙ্কে যদি পিস রেট ওয়েজেস বের করতে বলে, ঠিক আছে? তোকে নিয়ম কি অ্যাকচুয়াল আউটপুট। কোশ্চেন তো অ্যাকচুয়াল আউটপুট বলেই দেয়নি। তাহলে আমি তো তোকে জাস্ট বোঝানোর জন্য বললাম। পরীক্ষার হলে আমি বলব তোর করার দরকার নেই। এই জায়গাটা এই পোরশনটা কি করো? কেন দরকার আমার? কি দরকার? বলেনি আমি ফালতু। কেন খাটবো আমি? তো বলেনি আমি কেন খাটবো? বেকার খাটবো কেন? বলেনি তো। আমি তোকে বোঝালাম এভাবে করা যেতে পারে। কারণ তুই তো একবারে দেখলে সোজাটা হয়ে গেল। কারণ আমাদের ফর্মুলা কি? পিস রেট সিস্টেম ওয়েজেস বের করার ফর্মুলা কি? টাইম অ্যালাউড রেট পার আওয়ার। কিন্তু অ্যাকচুয়াল আউটপুট কখন নিবি? যদি অ্যাকচুয়াল আউটপুট বলে দেয়। অ্যাকচুয়াল আউটপুট তো বলেইনি আমাকে। আমি কেন বেকার করতে যাবো? তো টাইম অ্যালাউড কত বলেছিল বল? ১০০ আর রেট পার আওয়ার ৬ তাহলে ৬০০ টাকা হয়ে গেল। বুঝতে পারলি কোনটা বেশি ইজি? এটা বেশি ইজি। এটা সবসময় ফলো করবি। হ্যাঁ, এবার ধর তোর পরীক্ষায় ধর অ্যাকচুয়াল আউটপুট দিয়ে দিয়েছে তুই এই ফর্মুলা করলি। কেন করতে যাবি? যদি তুই ইনফরমেশন পাস কেন করবি? যদি ইনফরমেশন না পাস তখন এটা করবি। আর বিশেষ করে এটা ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ। বারবার বলছি এমসিকিউতে এইটা ভেরি ইম্পোর্টেন্ট। পরীক্ষায় দেবেই। এমসিকিউ পাবি এর মধ্যে। ঠিক আছে তো? ও তোকে পরীক্ষার হলে দিয়ে দেবে কি বলতো? বলবে কি আ সব বলে দেবে এরকমই ইনফরমেশন তোকে দিয়ে দেবে। তারপর তো হেলথ এর 1 তো নিজেই বুঝে গেছিস কি করতে হবে। লেখ ওয়েজেস আন্ডার হেলথ এর প্ল্যান।
ফর্মুলা কি হবে? টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস কি? টিটি ইন্টু আর প্লাস 1/2 ইন্টু টিএস ইন্টু আর। টিটি 80, রেট হচ্ছে 6 টাকা করে, প্লাস 1/2 টিএস কত? 20, রেট কত করে? 6 টাকা। ক্যালকুলেট করে দে। 480, ঠিক আছে, 2 কাটলে 10, 10 6 60, তাহলে 540 বেরিয়েছিল, দেখে নে। এবার লিখবো ওয়েজেস আন্ডার রো 1 প্ল্যান। কত? 540 বেরিয়েছিল রে। ফর্মুলা কি ছিল? টাইম ওয়েজেস প্লাস বোনাস। ফর্মুলা হচ্ছে টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল? সি ইন্টু 6 প্লাস 80/100 টিএস 20, রেট 6, তো 480 হবে। একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, তাহলে কত হলো? 8 দুগুণে 16, 6 16 46। কত হয়েছে টোটাল? 576। দেখে নে। অঙ্কটা শেষ। ইজি অঙ্ক ছিল, হয়ে গেল। পরের অঙ্ক, সময় নষ্ট করবো না, পরের অঙ্ক চলে যাবো। পরের অঙ্ক চলে যাবো। কি বলেছে? অরে, অরে কি দিয়েছিল দেখ, অরে কি দিয়েছিল? বলছে মেরিক দিয়েছিল, মেরিক, মেরিক। অরে কি দিয়েছে? মেরিকের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, চ। মেরিক তো জানিস, মেরিক তো জানিস। দেখ আমি অঙ্কই বললাম না, মেরিকের অঙ্ক, শুধু পড়লাম মেরিকের অঙ্ক দিয়েছে, বেশ, আর কিছু পড়বো না, আর কিছু পড়বো না। তোরা নিশ্চয়ই কোশ্চেন পড়ে নিয়েছিস। অরের অঙ্কটা কি লিখবো? ওয়েজেস আন্ডার, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্সের উপর বলছে এবছর টেলর আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, ওয়েজেস আন্ডার মেরিক, ওয়েজেস আন্ডার মেরিক পিস রেট সিস্টেম। ফর্মুলা কি হবে? অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট, পিআর। অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। কি আগের অঙ্ক দেখাতে হবে? কিছু অ্যান্সার দেখাতে হবে? 76, 576, হ্যাঁ 97। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। এবার তিনজন ওয়ার্কার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার দেখি আমাদের অ্যাকচুয়াল আউটপুট কি কি বলেছে। এবার কোশ্চেনটা পড়ছি। দেখ, এক্স এর 800, ওয়াই এর 900, জেড এর 1100। 800 900 1100 লেখ। 800 900 1100 পিস রেট। পিস রেট তো বলে দিল তো খুব ভালো, খুব ভালো বলে দিলে। আর না বলে দিয়ে আমাকে বের করতে হবে। দেখ পিস রেট কি বলে দিয়েছিল ওকে? পিস, এই তো দেখ কি সুন্দর বলে দিয়েছে। নরমাল রেট অফ ওয়েজেস 2 টাকা পার পিস, পিস রেট বলেছে 2 টাকা। কিন্তু আমি মনে করি পরীক্ষার হলে পিস রেট বলে দেবে না। আর বলে না দিলে কি হয়? রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার, ব্যাস, ভাবতেই হবে না কিছু। সব করা 2 2 2 গুণ করে দেবো। ঠিক আছে তো? এইবার মেরিক কি বলেছিল? আমি নিয়মটা মনে করে দিচ্ছি। ঠিক আছে? এই যে আমি নিয়মটা মনে করাচ্ছি, এটা কিন্তু ভাবিস না পরীক্ষা হলে দেখাতে হবে। এখানে ছোট্ট করে বক্স করলাম, পরীক্ষায় দেখাতে হবে না। এটা নিয়মটা মনে করাচ্ছি। কি ছিল? এটা পরীক্ষায় দেখাতে হবে না। আপ টু 83% কি হয়? এনপিআর। এটা পরীক্ষায় দেখাতে হবে না। বারবার বলছি, এটা কিন্তু বোঝানোর জন্য করছি। তারপর 83% থেকে কত পার্সেন্ট? 100% হলে কি হয়? 110% ইনটু এনপিআর। আর অ্যাবাভ 100% হলে 120%। 120%। এটা এটা তোকে তোকে তো পরীক্ষার হলে লিখে দেবে না। আরে এটা তোকে মনে রাখতে হবে। তোকে মনে রাখতে হবে। অনেক অঙ্কে লিখে দেয়, অনেক অঙ্কে কোশ্চেন লিখে দেয়, এটা লিখে দেয়। কিন্তু তুই এরকম অ্যাজাম্পশন করে পরীক্ষা হলে ঢুকবি যে না আমাকে লিখে দেবে না। এই অ্যাজাম্পশন করে তোকে ঢুকতে হবে। তো এখানে দেখ লিখেই দেয়নি, এখানে লিখেই দেয়নি। কিন্তু যে পার্সেন্টেজ বললাম না, এই পার্সেন্টেজটা কি বলে? এফিসিয়েন্সি লেভেল। তার মানে মেরিট করতে গেলে তোকে এফিসিয়েন্সি বের করতে হবে। স্যার টেলর করতে গেলে না, টেলর এফিসিয়েন্সি দরকার হয় না। কিন্তু কখনো কখনো বের করতে বলে, সেটা আলাদা। মানে মেন না করলেও চলে যায়। টেলরে কিন্তু এফিসিয়েন্সি বের করতে হয় না। হ্যাঁ, যদি বের করতে বলে তখনই করতে হবে। কিন্তু মেরিকে এফিসিয়েন্সি না করলে অঙ্কই হবে না। তাহলে কর, যেটা আমাদের পার্ট এফিসিয়েন্সি। কি লিখবি? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেভেল, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা, ফর্মুলা কি? অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। তো এক্স ওয়াই জেড, তাহলে বল, ওটা তো করলাম না, অ্যাকচুয়াল গুলো বল। 800 900 1100।
800 1100 আর স্ট্যান্ডার্ড আউটপুট দেখ একদম নিচে বলেছিল 1000 বলেছিল দেখ, তাই তো, ইন্টু 100 কর। প্রথমটা 80%, তারপরটা 90%, তারপরটা 110%। তা 80% কি দেবো? এনপিআর দেবো। আশা করি বুঝতে পেরেছিস, সুন্দর করে লিখে দিলাম। 90% কি দেবো? 110% অফ এনপিআর দেবো, ঠিক তো? আর এখানে কত দেবো? 120% অফ এনপিআর দেবো। এখানে তো নিশ্চয়ই কোনো কোশ্চেন নেই, সুন্দর করে দিয়েছি, লিখে দিয়েছি। তাহলে এনপিআর মানে কত ছিল? এনপিআর আমাদের অঙ্কে 2 টাকা। ঠিক আছে, তো 2 টাকা, এখানে কিছু করতে হবে না, 2 হবে, এখানে আর কিছু করার দরকার নেই, 2 হবে। আর এখানে কত দেবো? 110% দেবো, আর এখানে 120% দেবো। নিশ্চয়ই কোনো ডাউট নেই। 1600, ক্যালকুলেটর নেই তোরা প্রত্যেকে? ওয়ারটা কত হচ্ছে বল? 900 দুগুণে 1800, 1800 ইন্টু 110% কত হচ্ছে? 1980। লাস্ট 2200 ইন্টু 120% কত হচ্ছে? 2640। শেষ। অঙ্কটা বুঝতে পারলি তো? দেখ, তোর কস শেষ হয়ে গেল, কস শেষ হয়ে গেল। দেখার আছে কিছু? তাহলে কোনটা পরীক্ষায় করতে হবে না, কোনটা, এটা কিন্তু পরীক্ষায় করতে হবে না। এটা আমি তোকে জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এটা আমাদের পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন যখন যাবি, এই 4টা তো মাথার মধ্যে গেঁথে যেতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ তুলে দেয়, এখান থেকেও এমসিকিউ তুলে দেয়। তা মাথায় রাখতে হবে, মেরিট থেকে তো প্রচুর এমসিকিউ দেয়, ঠিক আছে তো? পেপার দেখবি তাহলে বুঝতে পারবি, এগুলো তোকে মাথায় রাখতে হবে। দেখ, তাহলে বোঝা গেল? দেখ আমাদের হয়ে গেল। এই পেপারটা যেমন দিয়েছে, কারণ আমাকে যদি বলি এই পেপারের মধ্যে সেরকম লেবার অঙ্ক আমার খুব একটা ইম্পর্টেন্ট লাগে, যেরকম পরীক্ষায় আসতে পারে এরকম লেবার ইম্পর্টেন্ট লাগে, ঠিক আছে? মানে যেরকম অঙ্ক আমাদের এক্সপেক্ট আছে পরীক্ষায়, বোর্ড পেপারে, বোর্ড এক্সামে আসতে পারে, সেরকম অঙ্ক ইম্পর্টেন্ট নেই। হ্যাঁ, তবে এই অঙ্কটা ভালো লেগেছে, এই অঙ্কটা রিপিট হলেও হতে পারে, এই অঙ্কটা রিপিট হলেও হতে পারে, কিন্তু এই অঙ্কটা রিপিট হলেও হতে পারে, ঠিক আছে? খুব চান্স আছে, চান্স কিন্তু মাথায় রাখবি, চান্স আছে এই অঙ্কটা হতে পারে রিপিট। আচ্ছা দেখ, এবার ট্যাক্সে চলে আসবো। দেখ কি বলেছে? 1961 সালের আয়কর আইনের আনরিয়ালাইজড রেন্ট বাবদ ছাড় পাওয়ার জন্য কোন শর্ত পূরণ করতে হয়? স্যার আপনার এটা সাজেশনে আছে? হ্যাঁ সাজেশনে আছে। কত পার্সেন্ট সাজেশনে জানিস তো? এটা দিয়েছি। এই কোশ্চেনটা আসার চান্স পরীক্ষায় 20 থেকে 30%। 20 থেকে 30% আসার চান্স, মানে আমার কাছে সেরকম ইম্পর্টেন্ট লাগেনি। সাজেশনে লিখেছি আসার চান্স 20 থেকে 30%। আমি এরকম সমস্ত কোশ্চেন আমি পার্সেন্টেজ দিই, কোনটা কত পার্সেন্ট আসার চান্স, ঠিক আছে তো? এবার রিসেন্ট ইয়ারে অর্থাৎ 2019 সাল থেকে আমরা এটা ফলো আপ করেছি, যে হাউস প্রপার্টি যে 4 নম্বরে একটা অঙ্ক আসে না, সরি 4 নম্বরে যে থিওরি আছে তার সঙ্গে অঙ্ক দিচ্ছে, এবং কি বের করতে দিচ্ছে? সেখানে ন্যাপ বের করতে, হয় গ্যাপ বাই ন্যাপ বা ন্যাপ। তো এখানে ন্যাপ বের করতে হবে, সরি গ্যাপ বের করতে বলেছে। ওরা তোকে নেট মিউনিসিপাল সব বলে দিয়েছে। চ না, এটা আর কি বলবো, অঙ্ক করতে করতে তোদের আমার করার আগেই তোদের হয়ে যাবে। চ করে ফেল, শুধু পড়ে নিবি বাড়িটা মেট্রো সিটিতে। হ্যাঁ স্যার মেট্রো সিটিতে। চ, তো প্রথমে লিখবো কি, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি প্রথমে গ্রস মিউনিসিপাল ভ্যালু, দাগ কাট, দাগ কেটে সময় নষ্ট করবো না। কি লিখবো? গ্রস মিউনিসিপাল ভ্যালু। কি দিয়েছে অঙ্কে? নেট দিয়ে দিয়েছে। নেট কত দিয়েছে দেখ? 1,26,000। তাহলে এটাকে গ্রসে কনভার্ট করতে গেলে কি হয় বল? নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হয়? 10/9 মাল্টিপ্লাই করতে হয়, 10/9 মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু অবশ্যই অঙ্ক পড়ে নি, অঙ্কে ওয়াটার ট্যাক্স আছে কিনা। না স্যার নেই, এগুলো দেখে নিতে হয়, অনেক সময় দেখে নিতে হয়, নেই। ঠিক আছে, 1,26,000 ইন্টু 10/9 কত হচ্ছে রে? 1,40,000। দেখ তো, মনে হচ্ছে 1,40,000। ঠিক আছে, 1,40,000। এর নিচে লিখবো ফেয়ার রেট, এর নিচে লিখবো ফেয়ার রেট, ঠিক আছে তো? ফেয়ার রেট কত? 1,54,000। ঠিক আছে, 1,54,000। আজকে আমাদের থার্ড সেমে ট্যাক্সের পরীক্ষা নেবো। পরীক্ষা হয়ে গেলে তোদের পরীক্ষা নেবো, পরে আমি তোদের কোশ্চেনটা দেখাবো। ঠিক আছে, কোশ্চেন দেখাবো কি বলতো, তোর হাউস প্রপার্টির অঙ্কটা দেখাবো, কেমন অঙ্ক এসছে, পারবি কিনা। হয়তো পারবি না, হয়তো পারবি না, বিকমের মতো হয়তো পারবি না, বাট কিছু তো করতে পারবি, কিছুটা করতে পারবি। ওখানের সঙ্গে তোদের একটাই ডিফারেন্স যেন পারবি, ইন্টারেস্ট অন লোন। ওদের ইন্টারেস্ট অন লোন, তোদের আলাদা। অঙ্কটা দেখাবো, দেখবি পারবি কিনা। তো দুটোর মধ্যে বড় কোনটা বল? 1,54,000। এর নিচে লিখবো কি? স্ট্যান্ডার্ড রেট। কত বলেছে দেখ স্ট্যান্ডার্ড রেট? 1,50,000। তা দুটোর মধ্যে ছোট কোনটা? স্যার 1,50,000। এটাকে কি বলে? স্টেপ 1। কি বলে এটাকে? আরইআর।
এবার লিখবো কি স্টেপ 2 অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড রেন্ট। দেখা যাক কোশ্চেন অ্যানুয়াল রেন্ট কত বলেছে। অ্যানুয়াল রেন্ট পার মান্থ বলেছে 15,000, মানে 15,000 ইন্টু 12 করলে 1,80,000 হয়। 15,000 ইন্টু 12 করলে 1,80,000 হয়, মাইনাস আনরিয়ালাইজড রেন্ট কত বলেছে আনরিয়ালাইজড রেন্ট 24,000 টাকা। তাহলে 1,80,000 থেকে 24 বাদ দিলে 1,60,000, 1,60,000 4 মানে 1,56,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,56,000 হয়ে গেল স্টেপ 3। অঙ্কে ভ্যাকেন্ট আছে দেখে নিতে একবার। হ্যাঁ আছে। লিখবো কি এটা লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, মাইনাস লিখবো লস ডিউ টু ভ্যাকেন্সি। কত ছিল ভ্যাকেন্সি? 2 months 2 মাস। এই গ্রাউন্ড রেন্ট তোকে না মুরগি বানানোর জন্য দিয়েছে, তাও বলে দিলাম, লাগে না, আসবে না, গ্রাউন্ড রেন্ট বেকার দিয়েছে। ভ্যাকেন্সি 2 মাস, 2 মাস, তাহলে 2 মাস মানে কত হবে? 15,000 ইন্টু 2 30,000 টাকা। আর দেখিয়ে দে 15,000 ইন্টু 2 30,000 কত হলো? 1,26,000। অঙ্ক শেষ, পেরিয়ে গেল, সরি ওই গ্যাপ 26,000, তাই না? তো ইজি হয়ে গেল অঙ্কটা, দেখ। তো এরকম অঙ্ক তো আমি চাই পরীক্ষায় আসবে। হাউস ওয়ার্কের থিওরি লিখবো না, হাউস ওয়ার্কের থিওরির সঙ্গে এবং স্যার অঙ্ক আসবে শিওর, 100% শিওর অঙ্ক দেবে, 100% শিওর অঙ্ক দেবে। এবং কি দেবে তাও বলেছি, গ্যাপ বা ন্যাবি বের করতে দেবে, গ্যাপ বা ন্যাবি বের করতে দেবে। থিওরি অবশ্যই পড়ে যা, থিওরি অবশ্যই পড়ে যা, ঠিক আছে তো? অঙ্কটা আসলে অঙ্ক করে ফেলবি, ঠিক আছে তো? হ্যাঁ, যদি কঠিন থাকে তখন করবি না, তুই তখন তুই করলি না, বাট কঠিন থাকার তো চান্স নেই। গ্রাউন্ড রেন্ট গ্রাউন্ড রেন্ট বেকার জিনিস দিয়েছে, এটা আসবে না। তার কারণ আমি একটা রুল বলেছিলাম, কারণ দেখ তোরা তুই জিজ্ঞাসা যখন করলি তখন বলছি লেট আউট হাউস প্রপার্টি থেকে ডিডাকশন করতে মনে পড়ে আন্ডার সেকশন 24 সাবসেকশন এ তে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, ঠিক আছে তো? সরকার দেখ, আজকে আমি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করছি, তো সরকার আমাকে কিছু ছাড় দেয়, 30% ছাড় দেয়, ঠিক আছে তো? এবার কেন দেয় ছাড়? সরকার বলেছে যে তুমি যে বাড়িটা যে ভাড়া দিচ্ছ, বাড়ি ভাড়া দিয়ে তুমি তো কামাচ্ছ, কিন্তু কামাতে গেলে তো কিছু খরচা করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই খরচা করতে হয়েছে। এবার আমি বিভিন্ন খরচা সরকারকে বলতে থাকবো, সরকার পাজল হয়ে যাবে। এবার বলছে না, তুমি যত খুশি খরচা করো, আমাকে তো বলতে হবে না, অন অ্যান এভারেজ 30% তোমাকে ছাড় দেবো, ব্যাস। তাহলে গ্রাউন্ড রেট আর কোনো আসবেই না, 30% এর মধ্যে গ্রাউন্ড রেট কভার হয়ে গেছে। এটা সরকারের, আমি বলি লজিকটা বললাম, এটা হচ্ছে লজিক, আর কিছু না। সুতরাং দেখবি ল্যান্ড রেভিনিউ থাকবে, রিপেয়ার থাকবে, হাবি মেইনটেন্যান্স চার্জ থাকবে, অনেক থাকবে, ফায়ার ইন্স্যুরেন্স থাকবে, এগুলো কিচ্ছু আসবে না, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট বলেছে 1961 সালে আয়কর আইন অনুযায়ী এমন 4টি ব্যক্তিগত সম্পত্তির উদাহরণ দাও যা মূল্য সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। আমার কাছে সাজেশনে ফার্স্ট কোশ্চেন এটাই দিয়েছি, ফার্স্ট কোশ্চেন এটাই দিয়েছি, ঠিক আছে? বাট আমি একটু ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটা। ক্যাপিটাল গেইন থেকে এবছর পরীক্ষায় তো 4 নম্বরে এখানে একটা দিয়েছে, 4 নম্বরে 2টো কোশ্চেন দেবে, তাও বলে দিলাম 4 নম্বরে 2টো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। একটা কোশ্চেন কেমন দিয়ে জানিস? থরোলি কোশ্চেন। থরোলি কোশ্চেন কাকে বলে বুঝিস তো? তোকে এরকম দেবে, বলো ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? শর্ট নোটস লেখো 4 নম্বরের। বুঝতে পারলি তো? এরকম দেবে। এবং দিতে পারে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? আমি বলেছি এরকম দেবে। ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে 2 নাম্বার। এর 2টো ক্যাপিটাল অ্যাসেটের উদাহরণ লিখো। 2 নাম্বার 2, 2, 4। এবার আরেকটা কোশ্চেন রেখেছি যেটা আমার কাছে খুব ইম্পোর্টেন্ট লেগেছে, শর্ট টার্ম ক্যাপিটাল আর লং টার্ম ক্যাপিটালের পার্থক্য। প্রতিটা স্কুলে টেস্টে দিয়েছে। এই দুটো কোশ্চেনই আমি মেইনলি ইম্পোর্টেন্ট। মেইনলি ইম্পোর্টেন্ট মানে এটা না 100% চান্স আসার, এই দুটো কোশ্চেনই আসার চান্স। ঠিক আছে? আরেকটা কোশ্চেন এই যে ব্যক্তিগত সম্পত্তি, এই 3টে কোশ্চেন লিখেছি। 3টে কোশ্চেন তো এটলিস্ট পড়তেই হবে। এই 3টে কোশ্চেন। আর এই যা কোশ্চেন আছে না, তুই না পড়ে গেলেও পরীক্ষায় লিখতে পারবি। এমনি লিখতে পারবি, ক্লাসে যা বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে তো? আমি লিখেছি ধর ব্যক্তিগত সম্পত্তির 2টি উদাহরণ দাও। মানে এরকম, মানে তুই ধর ব্যক্তিগত সম্পত্তির উদাহরণ দিলি তো? এবার তারপর তোর পাশে লিখে দেবে এই ব্যক্তিগত অ্যাসেটটা, এই পার্সোনাল অ্যাসেট, তুই বললি কি জুয়েলারি, বললি এটা ব্যক্তিগত পার্সোনাল অ্যাসেট। আচ্ছা, এই যে পার্সোনাল অ্যাসেট, এটা কখন শর্ট টার্ম, কখন লং টার্ম, এইভাবে তোকে লিখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এরকম কোশ্চেন ইয়ারেও আসা কোশ্চেন, এই 3টে কোশ্চেনই বেসিক্যালি আমার ইম্পর্টেন্ট লেগেছে। আর লাস্ট ইম্পর্টেন্টের জন্য রেখেছি, মানে অতটা ইম্পর্টেন্ট লাগেনি, বাট রেখেছি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার। ঠিক আছে তো? না, না, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার আসেনি। ওটা চার্জিং এসে, চার্জিং আমি রাখিনি, চার্জিং এসে আমি 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 দেখে নিয়েছি। দেখে নিচ্ছি, দেখে নেবো, চেক করে নেবো একবার। একবার চেক করে নেবো আমি। আচ্ছা দেখ শোন, এরপর যখন আদার্স সোর্সে, আদার্স সোর্সের অঙ্কই আসবে, এর সঙ্গে কিন্তু কোনো থিওরি আসবে না, কম্পালসারি আদার্স সোর্স, কম্পালসারি আদার্স সোর্স আসবে। কালকে আদার্স সোর্সের একটা রুল বলে দিয়েছিলাম, অবশ্যই মাথায় আছে। নতুন একটা রুল অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে তো?
হ্যাঁ। অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমাকে যদি বলতো আমি ওই অ্যামেন্ডমেন্ট আমি যখন পরীক্ষায় কোয়েশ্চেন সেট করব, আমি অ্যামেন্ডমেন্ট দেবই দেব। আমি ওই অ্যামেন্ডমেন্ট দেবই দেব। ঠিক আছে তো? আচ্ছা দেখ, কি বলছে কোয়েশ্চেনটা আরম্ভ করে দে। প্রথমে লেখ ফ্যামিলি পেনশন। তোকে আদার্স সোর্সের কয়েকটা কমন পয়েন্ট বলে দিই পরীক্ষায় আসার জন্য, ফাইনালের জন্য। কমন পয়েন্ট বলেছি ফ্যামিলি পেনশন। ঠিক আছে? না, কোন পয়েন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা? উইনিং ফর্ম লটারি। ফ্যামিলি পেনশন বললাম, উইনিং ফর্ম লটারি বললাম, সাবলেট বললাম, ইন্টারন্যাশনাল পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বললাম। এই 4 টে পয়েন্ট ভালো করে পড়িয়ে। মানে তোর বাকি তো যা থাকে তাই লিখে দিতে হয়। এই 4 টে পয়েন্ট তোকে জানতে হয়। হ্যাঁ কি না? এই 4 টে পয়েন্ট জেনে যাবি। এই 4 টে পয়েন্ট তোকে মনে রাখতে হবে। বাকি তো যা থাকে লিখে দিতে হয়। বাকি তো সমস্যা নেই। বাকি যা থাকে তাই ধরে বসিয়ে দিস। কিন্তু এই 4 টে পয়েন্ট তোকে মনে রাখতে হয়। রুল মনে রাখতে হয়। তো এখানে বলছে ফ্যামিলি পেনশন ৪,৫০০ করে পার মান্থ লেখ। ৪,৫০০ ইন্টু ১২ কত রে? ৫৪,০০০ হয় দেখ তো। ৫৪,০০০ টাকা। এর থেকে লিখবো এক্সেমশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 1 2A। ঠিক আছে? কি লিখবো? 1/3 অফ ফ্যামিলি পেনশন ফর 15,000 হুইচএভার ইজ লোয়ার। কত বলেছে? ৫৪,০০০, 1/3 ১৮,০০০ আর ১৫,০০০। ছোট কোনটা? ১৫,০০০। ৫৪ থেকে ১৫ বাদ দিলে ৩৯,০০০ হয়ে গেল। নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ৭,০০০। কালকে তো সেম অঙ্কই করালাম মনে হচ্ছে। এই অঙ্কটাই তো করালাম রে। কালকে তো আদার্স সোর্স এই অঙ্কটাই করালাম। দেখ মনে করার চেষ্টা কর। হুম। এই অঙ্কটাই করালাম কালকে আদার্স সোর্স। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। কত বলেছে? ৭,০০০ নাকি রে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি ৫,০০০ টাকা দিয়েছে। তারপর সাবলেটিং ফ্রম হাউস ৬,০০০ টাকা পার মান্থ লেখ। সাবলেটিং ফ্রম হাউস কত বলেছে? ৬,০০০ টাকা পার মান্থ। তাহলে লিখবো ৬,০০০ ইন্টু ১২ ৭২,০০০। এর থেকে মাইনাস করবো রেন্ট পেড। রেন্ট কত করে? ৪,৫০০ টাকা করে দেখতো। রেন্ট পেড ৪,৫০০ টাকা করে। ৫৪,০০০ টাকা। আর কি ছিল? মিউনিসিপাল ট্যাক্স ২,০০০ টাকা। কালকে জিজ্ঞাসা করছিলি মনে পড়ে? মিউনিসিপাল ট্যাক্স বাদ যায় কিনা মনে পড়ছে? কত টাকা মিউনিসিপাল ট্যাক্স? ২,০০০ টাকা, তাই তো? কত হচ্ছে বাদ দে? ১৮ ১৬,০০০ টাকা দেখতো, করে দেখতো। তারপর হচ্ছে উইনিং ফ্রম লটারি। ১৪,০০০ টাকা দিয়েছে, ডিভাইড বাই ৭০ ইন্টু ১০০। তাহলে কত হবে? ২০,০০০ টাকা। শেষ হয়ে গেছে। যোগ কর। ২০, ১৬, ৩৬, ৩৬ পাঁচ ৪১ আর ৭ ৪৮, ৪৮, ৫৭ আর ৩০ হচ্ছে ৮৭। ৮৭,০০০ দেখতো। ইনকাম ফ্রম আদার সোর্সেস। হয়ে গেল। তাহলে জানিস তোদের পরীক্ষায় কটা থিওরি লিখতে হবে? ফার্স্ট ট্যাক্সে ৪৪ নম্বরের মধ্যে কটা থিওরি লিখতে হবে? মানে লিখতে হবেই। ৪ আর ৪ ৮ নাম্বার। তুই ৩৬ নম্বরের অঙ্ক করতে 36 মার্কসের অঙ্ক করতে পারবি। ঠিক আছে? ফার্স্ট ট্যাক্স এমন একটা সাবজেক্ট আমি তোকে বলছি 100 পাওয়া যায়। 100 মানে 100 টাই বলতে পারবো না, আমি ৮০ র কথা বলছি। ৮০ তে ৮০ পাওয়া যায়। ৮০ তে ৮০ পাওয়া যায়। ৮০ তে ৮০ পাওয়া যায়। তোকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং না করলে কিন্তু পাওয়া যাবে না। প্ল্যানিং করতে হবে। ঠিক আছে? প্ল্যানিং করতে হবে। আচ্ছা দেখ ৭ নম্বর অঙ্কটা দেখ। তোর কি মনে হচ্ছে তাহলে এই পেপার সলভ করতে কতক্ষণ লাগবে? এরকম পেপার এই ৪৪ নাম্বারটা করতে কতক্ষণ লাগা উচিত? কতক্ষণ লাগা উচিত? ১ ঘন্টায় হবে কি হবে না? আমি তো বলে করছি বলে ১ ঘন্টা লাগছে। তুই যখন করবি বা তোরা যখন করবি তোর বলে তো করতে হবে না, ফটফট করবি। তাহলে ১৫-২০ মিনিট কম লেগে যাবে। ঠিক আছে তো? লাগুক না ১ ঘন্টা লাগুক। তো ২ ঘন্টায় এমসিকিউ হবে না? আচ্ছা ৮ ঘন্টায় ২ টো থিওরি লিখবি। বড় করে লেখ ২ টো থিওরি। ১.৫ ঘন্টা হয়ে গেল। ১.৫ ঘন্টায় এমসিকিউ হবে না? কস্ট ট্যাক্স পরীক্ষায় প্রচুর কম সময় লাগে। যদি একটু স্টুডেন্ট ভালো হয়, যদি ভালো করে পড়া থাকে,
ও 2 ঘন্টায় হল দিয়ে বেরিয়ে যেতে পারে। 2 ঘন্টায়। এবং ৮০ তে ৮০ তুলে নিয়ে আসতে পারে। ৭ এর অঙ্কটা করছি হাউস প্রপার্টি, ঠিক আছে তো? বলছে শ্রী পরিমল বোস ইস দ্য ওনার অফ 2 হাউসেস। ইনফরমেশন রিলেটিং টু দিস 2 হাউসেস ফর প্রিভিয়াস। একদম বেকার অঙ্ক দিয়ে, মানে এত ইজি অঙ্ক দিয়েছে। একদম ইজি অঙ্ক দিয়েছে। কি বের করতে বলেছে? ইনকাম বা হাউস প্রপার্টি দিয়েছে। তোরা ইজিলি পেরে যাবি। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে দেখ। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। তোরা আগে রুপিসের ৩ টে ঘর কর। রুপিসের ৩ টে ঘর কর। প্রথমে লিখব কি? অঙ্ক করে দে। হাউস 1 কলকাতা। কালকে তো পরীক্ষা নেব, আমি দেখব কতক্ষণের মধ্যে তোরা করতে পারছিস। ওটা দেখতে হবে। হাউস 1 কলকাতা। প্রথমে কি লিখবো বল? কলকাতায় বাড়ি হলে কি লিখতে হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু লেখ। প্রত্যেকে লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে তো? এটা না, এবার একটু দেখে নিচ্ছি, মানে কোশ্চেনটা একটু পড়ে নিই একটু। কিছু সমস্যা আছে কিনা। অ্যাকচুয়ালি বলতে হবে তো কোন বাড়িটা সেলফ অকুপাইড, কোন বাড়িটা লেট আউট, এটা বলতে হবে। তো এখানটায় না, এখানে বলছে শ্রী পরিমল বোস ইজ দ্য ওনার অফ 2 হাউসেস। ইনফরমেটিং 2 হাউসেস। কিছু বলে দেয়নি, মানে কোশ্চেনে মিসিং ছিল। আমার সেকেন্ড হাউস আমি হচ্ছে তখন ভ্যাকেন্সি দেওয়া শেষ অকুপার। হ্যাঁ, ওটাই লাগছে। কোশ্চেনটা কিছু মিসিং আছে, ভুল ভুল লাগছে আমার কাছে কিছু। ঠিক আছে? কোশ্চেনটা আমার কাছে কিছু ভুল লাগছে, বুঝতে পারলি তো? কোন বাড়িতে রেন্ট নেই? প্রথমটা নিয়ে আছে, সেটা নেই। সেকেন্ডটাই নেই। তার মানে আমি এরকম একটা অ্যাজাম্পশন করেই নিচ্ছি যে এই বাড়িটা সেলফ অকুপাইড ছিল। বুঝতে পারলি তো? অ্যাকচুয়ালি এটা মিসিং ছিল কোশ্চেনে। এটা কোশ্চেনে মিসিং ছিল। ঠিক আছে তো? তো হাউস মানে মিউচুয়াল দেয়। ভুল আছে। ঠিক আছে তো? আর এখানটায় এটাকে লেট আউট হচ্ছে। আমি করেছি। শোন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করে দিচ্ছি। আমি কি বললাম? তোকে কি বললাম? হয়তো এই যে স্কুলের কোশ্চেন তাদের হচ্ছে স্যারেরা বলে দিয়েছিল যে, "না, এইটা কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে।" কারণ আমরা কলেজ লেভেলে অঙ্ক করেছি, সেখানে প্রতিটা অঙ্কে বলে দিত কোনটা কি বাড়ি, এটা বলতেই হবে, বলতেই হবে। যেখানে বলেনি, তাই আমি একটা বলে দিলাম যে কোশ্চেনটা এটাই হবে, হাউস নাম্বার 1 টা লেট আউট হবে আর হাউস নাম্বার 2 তোর কি হবে? সেলফ অকুপাইড। কি করে বুঝলাম সেটা আমি তোকে বলতে পারি কি করে বুঝলাম। যেমন দেখ, হাউস নাম্বার 1 এ রেন্ট আছে, রেন্ট রিসিপ্ট আছে, হাউস 2 তে রেন্ট নেই। তার মানে যেটা নিজের বাড়িতে বসবাস করতে রেন্ট থাকে না? তো এই অনুযায়ী আমি বুঝতে পারলাম। ঠিক আছে তো? আচ্ছা স্যার, এখন তুই বললি, এখন ও আমাকে একটা বলল, "স্যার দেখুন না, আপনি তো বললেন কিন্তু হাউস নাম্বার 1 এ তো মিউনিসিপাল ভ্যালু বলেননি।" আমি বললাম, "বলেনি, তোকে বের করতে বলেছে।" কি করে বের করব স্যার? লাস্ট লাইন পড়। দেখ, মিউনিসিপাল ট্যাক্স বলে 10%, দেখেছিস? 10% বলেছে। হাউস নাম্বার 1 এ দেখ কত বলেছে? মিউনিসিপাল ট্যাক্স 10%। আর ভ্যালু কত বলেছিল? সরি, মিউনিসিপাল ট্যাক্সের অ্যামাউন্ট কত বলেছিল? ৪৫,০০০ টাকা। তাহলে আমি বলতে পারি ৪,৫০,০০০ টাকা ছিল। চ না, চ না, লিখে করি, লিখে করি। এটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই? ক্লাসে করেছি। এই দেখ, এখানে লিখছি, দেখ কি লিখছি? ৪৫,০০০, ভালো করে দেখবি, ৪৫,০০০ ইন্টু 100/10। মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করি? নেটের না দেয়। নেটের উপর চার্জ করি। ওরা ট্যাক্স বলেছে ৪৫,০০০, বলছে 10% চার্জ করে ৪৫,০০০ টাকা। তাহলে এই ৪,৫০,০০০ এর 10% তো ৪৫,০০০ হয়। তাহলে ৪,৫০,০০০ কি ছিল? নেট ছিল। আর কলকাতায় বাড়ি হলে কি নিতে হবে? গ্রসে নিতে হবে। তাহলে কত হবে এটা? 10/9। ১ম এ দেখে মনে হলো বেকার অঙ্ক, তাহলে এখন দেখলাম যে অঙ্কটা একটু ঠিকঠাক লেগেছে। আমি এই পয়েন্টটার জন্য ভালো লেগেছে। পার্টিকুলার এরকম আমি চাইছি বলে দিক পরীক্ষার হলে, ট্যাক্স বলে দিক, তোকে ভ্যালু বের করতে হবে। এরকমই আসতে পারে পরীক্ষায়। তাহলে কত হলো বল? ৪,৫০,০০০ 10/9 মানে ৫,০০,০০০। এটা কিন্তু মাথায় রাখবি কিন্তু এই এন্ট্রিটা। ঠিক আছে? তারপর কি লিখবি? ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত বলেছিল পড়? ৫,০০,০০০ টাকা। তাহলে ২ নম্বর বড় কোনটা? ৫,০০,০০০ টাকা। এবার কি লিখবো? স্ট্যান্ডার্ড রেন্ট। কত বলেছে? ৬,২৫,০০০। তো ২ নম্বর ছোট কোনটা? ৫,০০,০০০। লিখবো কি? স্টেপ 1 কি লিখবো? আরইআর, শর্টে লিখলাম আরইআর। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, আরইআর। ঠিক আছে? তারপর লিখবো স্টেপ 2। আচ্ছা, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোরা শর্টে করিস না কিন্তু। যে খারাপ দেখবে তোর নাম্বারটাও কিন্তু শর্ট করে দেবে। বুঝতে পারলি তো? স্টেপ 2 দিয়ে কি লিখবি? অ্যানুয়াল রেন্ট।
স্টেপ 2 দিয়ে কি লিখবি? অ্যানুয়াল রেট। দেখ তো অ্যানুয়াল রেট কিছু বলেছে অঙ্কে? অবশ্যই বলতে হবে অ্যানুয়াল রেট। বলেছে রেন্ট রিসিভ 4,50,000 আর ভ্যাকেন্সি বলেছে 3 মাস। তার মানে নিশ্চয়ই বুঝতে পারলি কত হবে? 4,50,000 এটা 9 মাসে, তাহলে 12 মাস হলে কত হতো? ক্যালকুলেট কর। ৳6,00,000 কত হচ্ছে? ৳6,00,000 অ্যানুয়াল রেন্ট হলো ৳6,00,000 দুটোর মধ্যে বড় কোনটা? 6,00,000 ঠিক আছে? এটা কি বলে? স্টেপ 3 কি লিখবি? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ লেস দিয়ে লিখবি লস ডিউ টু ভ্যাকেন্সি। ক মাস ছিল ভ্যাকেন্ট? 3 মাস। আর এটা দেখা না 6,00,000 মাইনাস 4,50,000 কত হলো? 1,50,000 টাকা। 6,00,000 থেকে 1,50,000 বাদ দিলে কত হলো? 4,50,000। এটাকে বলা হয় কি বলা হয়? গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করো মিউনিসিপাল ট্যাক্স, আর কোশ্চেনে বলেই দিয়েছিল, হ্যাঁ কি না? কত বলেছিল? 45,000 টাকা। 4,50,000 থেকে 45 বাদ দিলে কত হলো? 4,05,000। যেটা বেরোলো তাকে বলে নেভ, নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24 কি লিখবো? প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা? 30%। 4,05,000 এর উপর 30%। কর ক্যালকুলেটর নিয়ে তো কর দেখি কত পেয়েছে? 4,05,000 এর উপর 30%। 1,21,500। এর থেকে মাইনাস করবো কি? IOL মানে ইন্টারেস্ট অন লোন। দেখ ইন্টারেস্ট অন লোন কি কত বলেছিল? 1,60,000। আর কি পারপাসের লোন? কনস্ট্রাকশন পারপাস। কনস্ট্রাকশন পারপাসের লোন নিলে কত হয়? আনলিমিটেড, আনলিমিটেড। তুই 1,60,000 নিতে পারবি। তুই 1,60,000 নিতে পারবি। তাহলে কত হচ্ছে? 2,81,500 বাদ দিয়ে বল কত হচ্ছে? কত হচ্ছে বল? 1,23,500 হয়ে গেল। হয়ে গেল। এবার হচ্ছে হাউস 2 লিখবো সেলফ অকুপাইড। প্রথমে শুরু হবে কি? ন্যাপ থেকে শুরু হবে। ন্যাপ, ন্যাপ লিখবি নীল। লিখবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে কি লিখবো? IOL ইন্টারেস্ট অন লোন। তাহলে তুই লোনটা নিয়েছিলি কি পারপাসে? রিপেয়ার পারপাস। আর রিপেয়ার পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়? রিপেয়ার পারপাসে 30,000 টাকা। মনে রাখতে হবে, মনে রাখ। ওই ইচ্ছা করে 1,00,000 বল দিয়েছে। অনেকে না হতে হবে ও ইন্টারেস্ট অন লোন যা আছে কষিয়ে দে। এই জন্য ইচ্ছা করে জাস্ট দেখেছে 30,000 টাকা হয়। অ্যাকচুয়ালি এখানে 1,10,000 না দিলেও ভালো হতো, লিখতে হতো 31,000 টাকা। বুঝলেন? লিখতে হতো 31,000 টাকা। তো এরকম ঠিক আছে, এরকম হয়, এগুলো তোকে দেখতে হবে। ইন্টারেস্ট অন লোন কত টাকা? 30,000 টাকা। রিপেয়ার পারপাসে লোন নিলে 30,000 টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম। তাহলে বুঝবে মাইনাস 30,000 টাকা। তাহলে কত হবে? 1,23,500 থেকে 30 বাদ দে কত হয়েছিল? শেষ, অঙ্ক শেষ। 93,500 এটা হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস শেষ হয়ে গেল করে। লাস্ট ছোট্ট একটা অঙ্ক দিয়েছে। এর সঙ্গে অরে বলেছে যুক্তিসঙ্গত প্রত্যেক ভাড়া মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কাকে বলে বলেছে। ঠিক আছে তো? কি লিখবি? তুই লিখবি মিউনিসিপাল হলো আর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার। ঠিক আছে? বাট সাবজেক্ট এইটুকু লিখলে নাম্বার পেয়ে যাবি। এটাই লিখতে হয়। তারপর বলেছে অনাদায়ী ভাড়া আদায় হলে তার করযোগ্যতা লেখো। অনাদায়ী ভাড়া আদায় হলে আচ্ছা রিকভারি অফ কি বলেছে এটা? রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট কি বলেছে এখানে? রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট রুল কি বলেছিল মনে আছে? এ বলতো রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্টের নিয়মটা কি? এটা শর্ট কোশ্চেন এসিকিউতে আসতে পারে। রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট হলে তার রুলটা কি? 30%। যত টাকা তুই রিকভার করবি তার 30% ছাড় পাওয়া যায়। বলবি যত টাকা রিকভার করবি তার 30% ডিডাকশন পাওয়া যায়। এমনি নোটে তো পরিষ্কার হয়ে লেখা আছে কি লিখতে হবে, বাট তোকে মাথায় রাখতে হবে 30% ছাড় পাওয়া যায়। ওই তো যত টাকা তুই রিকভার করলি তার থেকে 30% মাইনাস হবে। ঠিক আছে? নেট অ্যানুয়াল ভ্যালু কোনো প্রশ্নই উঠছে না। তুই রিকভার যত টাকা করলি তার থেকে 30% মাইনাস। 30% TDS পুরো না, না টিডিএস না, ডিডাকশন। তুই ধর তুই ভাড়াটিয়াকে 10,000 টাকা পেতি, ও টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে। 3-4 বছর পর ওই 10,000 টাকার মধ্যে ধর 10,000 টাকা পুরো পাচ্ছিস, ধর 8,000 টাকা পেলি।
যে ৮,০০০ টাকা পেলি তার থেকে ৩০% বাদ যাবে। মানে ৮,০০০ এর ৭০% ৫,৬০০। আচ্ছা। লাস্ট যেটা সির দাগে অঙ্ক দিয়েছিল কি বলেছিল? শ্রী রাম বিশ্বাস ইজ দ্য ওনার অফ 2 হাউসেস, ক্যালকুলেট নেট অ্যানুয়াল ভ্যালু। চলো এটা ২ টো ঘর করলেই হয়ে যাবে। একবারে হয়ে যাবে। একটা হাউস 1 আর একটা হাউস 2। একটা হাউস 1 আর একটা হাউস 2। তাহলে ন্যাপ বের করতে হলে বাড়ি কি শহর বলেছে? হ্যাঁ, শহর বলেছে। তার মানে কি করতে হবে? নেট মিউনিসিপাল দিয়েছে তো কি করতে হবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু লেখ। প্রথমে লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। কি লিখবো? নেট মিউনিসিপাল ভ্যালু ইন্টু 10/9। তাহলে ৩৬,০০০ টা হবে ৪০,০০০ আর ওটা হবে কত? ৩০,০০০, তাই তো? দেখতো একটা ৪০,০০০ আর একটা ৩০,০০০। তারপর লিখবি কি? ফেয়ার রেট। ফেয়ার রেট কত বলেছে? ৪৫ আর ৩৯। বড় কোনটা? ৪৫,০০০, ৩৯,০০০। এবার লিখবি কি? স্ট্যান্ডার্ড রেট। কত বলেছে স্ট্যান্ডার্ড রেট বল? ৩৭,০০০, ৪১,০০০। পেপার তো সোজাই ছিল রে। হ্যাঁ। পেপার টাফ ছিল না? না। কস্ট ট্যাক্সের ব্যাপার তুই টাফ পাবি না। কস্টের ব্যাপার তুই টাফ পাবি না। মানে টাফের জায়গা নেই তো। তাহলে ৪৫ আর ৩৭ ছোট কোনটা? ৩৭। আর এখানে ছোট কোনটা? ৩৯। এটা হলো স্টেপ 1। যেটা বেরোলো তাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেট। ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি ছিল? অ্যানুয়াল রেট, তাই তো? অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট লিখবি কত? ৪০। না ৪০ তো হবে না, আমি বলে দিচ্ছি। অ্যানুয়াল রেট ক্যালকুলেট করতে হবে তোকে। স্টেপ 2 দিয়ে লিখবি কি? অ্যানুয়াল রেট। দেখ কি বলেছে? অ্যানুয়াল রেন্ট বলেছে তোর ৪০,০০০ টাকা ২ মাস ভ্যাকেন্ট। তাহলে কত হবে? ৪০,০০০ টাকা ডিভাইড বাই ১০ ইন্টু ১২ মানে ৪৮,০০০ টাকা, তাই তো? আর একটা কত হচ্ছে? ৩৬,০০০ টাকা বাই ৯ ইন্টু ১২। ৩৬,০০০ বাই ৯ ইন্টু ১২ কত হচ্ছে? ৪৮,০০০ টাকা, তাই তো? তাহলে বড় কোনটা এখানে? দুটোতেই ৪৮। কি লিখবি? এটা স্টেপ 3। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে মাইনাস করবি কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখলাম? লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখলাম? লস ডিউ টু ভ্যাকেন্সি। ঠিক আছে? কি লিখলাম? লস ডিউ টু ভ্যাকেন্সি। তাহলে ভ্যাকেন্টের জন্য কত টাকা তুই বুঝতেই পারছিস। ৮,০০০ টাকা প্রথমটা আর পরেরটা ১২,০০০ টাকা, তাই তো? দেখতো এই যে ৪০,০০০ টাকা আর ৪৮,০০০ টাকা, ৮,০০০ টাকা। এই ৩৬,০০০ টাকা, ৪৮,০০০ টাকা, ১২,০০০ টাকা। ৪৮ থেকে ৮ বাদ দিলে ৪০ আর ৪৮ থেকে ১২ বাদ দিলে ৩৬। এটাকে কি বলে? গ্যাপ। ওরা ন্যাপ বের করতে বলেছিল তো? মিউনিসিপাল ট্যাক্স 10% বাদ দিতে। শেষ। ও শেষ। মিউনিসিপাল ট্যাক্স 10%। কার উপর হয় মিউনিসিপাল ট্যাক্স? নেটের উপর হয়। নেট। নেট তো অঙ্কে দিয়েই দিয়েছিল। প্রথমটায় ৩,৬০০, তারপরটা ২,৭০০। শেষ অঙ্ক। ৩,৬০০, ২,৭০০। ৩৬,৪০০, ৩৩,৩০০, তাই আছে? এটা হলো ন্যাপ। পেজটা কমপ্লিট করে দিল দেখ। আমি একটু লিখে করি না, কিছু জায়গায় ফাস্ট করেছি তাড়াতাড়ি করার জন্য। তো আমি যদি একটু লিখে করতাম আমার কত? ১০ মিনিট এক্সট্রা লাগতো। লিখে করলে কত লাগতো? ১০ মিনিট এক্সট্রা লাগতো। ঠিক আছে তো? দেখ কতক্ষণ লাগলো? পুরো ৫৯ মিনিট লাগলো। পুরো ১ ঘন্টা। ১ ঘন্টা লাগলো পেপারটা সলভ করতে। ১ ঘন্টা লাগলো। আমি যদি লিখে করতাম আর ১০ মিনিট লাগতো। কত লাগতো? তাহলে ১ ঘন্টা ১০ মিনিট। দেখ না। ১ ঘন্টা ১০ মিনিট। স্যার থিওরি লিখতে টাইম লাগতো। আরে ভাই তুই ভাব লেবারে ২ টো অঙ্ক করলি। তোর লেবারের পরীক্ষায় ২ টো করতে হবে না? লেবারের তো ১ টা অঙ্ক করতে হবে। আবার হাউস বোটে ২ টো অঙ্ক করলে ১ টা করতে হবে। তুই ভাব না তোর ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল।
প্লাস থিওরি কটা লিখে 4 নম্বর 2 থিওরি কতক্ষণ লাগবে একটা 8 নম্বর থিওরি লিখতে বল একটা 8 নম্বর থিওরি লিখতে কতক্ষণ লাগবে 4 আর 4 মানে 10 মিনিট করে ধর অনেক 10 মানে অনেক 20 মিনিট লাগবে তাহলে কত হলো 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি অনেক বেশি টাইম ধরে 1.5 ঘন্টার মধ্যে কি নামালাম বল 1.5 ঘন্টার মধ্যে তোর 44 নম্বর নামিয়ে দিলাম বাকি রইল কত আর 36 নম্বর কতক্ষণ লাগতে পারে 1.5 ঘন্টা কি 36 নম্বর হয় না একটা 36 নম্বরের জন্য কতক্ষণ লাগা উচিত জানিস তো আমি তোকে বলছি 36 নম্বরের জন্য অ্যাকচুয়ালি লাগা উচিত 72 মিনিট তাহলে তোর হাতে পড়ে আছে 90 মিনিট 90 মিনিটের মধ্যে তোর তোর 90 মিনিটের মধ্যে তোর লাগবে তো 72 মিনিট 18 মিনিট তবু হাতে বেঁচে থাকবে তারপর ওইদিকে 3 ঘন্টা 15 মিনিট তো আরো আধ ঘন্টা হাতে থাকবে পেপার ভালো করে আস্তে ধীরে সুস্থে করে তারপরেও তুই আধ ঘন্টা হাতে পড়ে আছে জানি তো তো এটা মাথায় রাখবি সে আধ ঘন্টা হাতে ধর সাপোজ ধর কোশ্চেন ধর কোনো একটা পয়েন্ট একটু ট্রিকি পড়লো সাপোজ পড়বে না এবার তো পড়বেই না যদি ট্রিকি পড়ে ইজিলি পরীক্ষা তো ইজিলি হয়ে যাবে। আমি তো অনেক ধরে করলাম। আরো অনেক কম সময় পেপার নামানো যায়। আরো অনেক কম সময় পেপার নামানো যায়। ঠিক আছে তো?